রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৮৪ পর্ব। সবে প্রণামটি সেরে উঠেছে বনোয়ারি, অমনি কোথায় একটা গোল উঠল। দিক নির্ণয়ের জন্য অন্য কোনো দিকে তাকালে না, তাকালে কাহার পাড়ার দিকে। করালি করালি করালি, আর কি? একা করালি কাহার পাড়ার হাজার গোলমাল তৈরি করছে। বনোয়ারি এসে দাঁড়ালো করালির উঠানে। চারিদিকে লোক জমে রয়েছে। মাঝখানে করালি অন্য একজনের হাত চেপে ধরে ছাতি ফুলিয়ে বুনো জানোয়ারের মতো চিৎকার করছে, ফুলছে। লোকটা কে? চৌধুরী বাড়ির মাহিন্দার আটপৌরে পাড়ার নবীন। ব্যাপার কি? হলো কি? কেউ বলে না। লোকের দুঃখে যেন বাকরোধ হয়ে গিয়েছে। বসন্ত বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে। করালি চিৎকার করছে, মানি না আমি, কার হুকুম যাই না আমি। আইন আছে, আদালত আছে, পারে তো আমাকে উঠিয়ে দিতে বলিস। জোর করতে এলে আমারও জোর আছে। সুচা তারস্বরে কাঁদছে। কিন্তু হলো কি? নীলের বাঁধ সম্পর্কে কাহারেরা চৌধুরী বাড়ির বাঁধের পাড়ে চাকরান প্রজা। বরাবর নিয়ম, ঘর ভেঙে ঘর করতে হলে চৌধুরীদের হুকুম নিতে হয়। মুখে বললেই হুকুম হয়ে যায়। ১ টাকা নজর দিতে হয়। নজর ১ টাকা পাঠিয়ে দিয়েছে করালি বসন্তকে দিয়ে। কিন্তু আজ চৌধুরী বাড়ির লোক এসেছে করালিকে নিয়ে যাবার জন্য। ১ টাকা নজর দিয়ে কোটাঘর করার কথা নয়। আর কোটাঘরের শর্ত নাই কাহারদের সঙ্গে। আগেকার বিক্রম থাকলে চৌধুরীদের পাইকেশে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে যেত। একালে সর্বস্ব গিয়ে চৌধুরীরা বিষহীন সাপ। তারা পাইকের বদলে আটপৌরে পাড়ার নবীন মাহিন্দারকে পাঠিয়েছে করালিকে সঙ্গে নিয়ে যাবার জন্য। নবীন করালিকে ঠিক ওজন করতে পারে নাই। চৌধুরী বাড়ির ভাঙা দালানে নোনা ধরা ইটের দাওয়া থেকে হুকুম নিয়ে আটপৌরে পূর্বপুরুষদের ঘুণ বাঁশের লাঠি হাতে এসে করালির হাতখানা খপ করে ধরে বলেছে, এই চল, হুকুম আছে ধরে নিয়ে যেতে। হুকুম? কার হুকুম? চৌধুরী মশাইয়ের। করালির মেজাজ খারাপ হয়েই ছিল। লাইনের কাছ থেকে ফিরে এসে বনোয়ারির দেয়াল বন্ধ করার খবর শুনেছিল। এক কথাতেই মাথা গরম হয়ে গেল তার। আটপৌরে ছোড়া লাঠিটা কেড়ে নিয়ে ফেলে দিলে এবং নিজের হাত ছাড়িয়ে নিয়ে ছোড়াটার হাতটা খপ করে চেপে ধরল। রীতিমতো হাতখানা মুচড়ে ধরে চিৎকার করতে লাগলো। অসংলগ্ন প্রলাপ নয়, রীতিমতো আইনের কথা। শিখেছে ওই চন্দনপুরের স্টেশনে। সেটেলমেন্ট হয়ে গিয়েছে, পর্চা আছে তার। তাতে লেখা আছে বাস্তু ভিটেটা তার। সেখানে যে যেমন ইচ্ছে ঘর করতে পারে। এমনকি যে ১ টাকা ভালো মানুষের মতো দিয়েছে তা দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। খাজনার দরুন একটি বেগার তাকে দিতে হবে। সেও সেই ইচ্ছা করলে গতরে খেটে দিতে পারে। ইচ্ছা করলে একজন মজুরের মাইনে ঝনাত করে ফেলে দিয়েই খালাস হতে পারে। চৌধুরীরা সেটেলমেন্টের সময় পালকি বহনের দাবির বদলে মজুর বেগারি চেয়েছিলেন। বারান্দার ছাদ ধসে পড়ে পালকি তাদের ভেঙে গিয়েছে। বেয়ারার চেয়ে বেগারি তাদের বেশি উপকারে লাগবে এই হিসাবই তারা করেছিলেন। সে কথা যাক। পাড়ার লোকেরা করালির ঔদ্ধত্য দেখে নয়, তার এই আইনের ব্যাখ্যার অভিনবত্ব এবং দখলের জোর দেখে স্তম্ভিত হতবাক হয়ে গেল। বনোয়ারি এগিয়ে সে নবীন এবং করালির মাঝখানে পড়ে বললে, ছাড়। করালি তার মুখের দিকে তাকিয়ে বললে, এই যে, তাই বলি মাতব্বর কই? তোমার সঙ্গেও আছে যে একচোট, বলি তুমি বা আমার ঘর বন্ধ করেছো কেন? বনোয়ারির মাথায় আগুন জ্বলে গেল। সে থরথর করে কাঁপতে লাগলো।
সে অকস্মাৎ একটা হুঙ্কার দিয়ে উঠল, বাস ডেকে উঠল যেন। তারপর যে কাণ্ড ঘটল সে কাণ্ড উপকথায় খাপ খায়, একালের কথায় শোভন হয় না, কিন্তু তবু হাসুলি মাকে ঘটে। করালিও সেটা কল্পনা করতে পারে নাই। প্রহ্লাদ, রতন, গুপি, পানা প্রভৃতি প্রবীণেরা এলো কোদাল নিয়ে। জন কয়েক চেপে ধরলে করালিকে, বাকি কয়েকজন চালাতে লাগলো কোদাল। তার কোটা ঘরের বনিয়াদ তছনছ করে দিলে। বনোয়ারি দাঁড়িয়ে রইল স্থির ভাবে। মধ্যে মধ্যে সে আঙুল দেখিয়ে হুকুম দিলে, ওইখানটা আইল ফাইল কেটে। হেইয়ো হেইয়ো, হুম হুম, হা হা, বিভিন্ন মুনিষে বিভিন্ন শব্দ করে কোদালে কোপ মারছে। পানার উৎসাহ সকলের চেয়ে বেশি। সে কাটছে, হেই হেই। হঠাৎ কে চিৎকার করে উঠল তীক্ষ্ণ গলায়, সরে যাও সরে যাও। অবাক হয়ে গেল সকলে। টলতে টলতে আসছে একটা কঙ্কালসার মানুষ, তারও হাতে কোদাল। সে হেপরুগি নয়ান। সরে যাও, আমি কাটবো। তার পাঁজরার নিচে হৃৎপিণ্ড লাফাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে, যেন জ্বলছে। করালি আর চঞ্চল নয়, তার সর্বাঙ্গে ধুলো। সেও অদূরে দাঁড়িয়ে স্থির হয়ে দেখছে। পাখিও স্থির হয়ে দেখছে। তার দৃষ্টি একটি লোকের ওপর নিবদ্ধ, সে ওই হেপরুগি নয়ান। সে দৃষ্টি যেন বিষ দৃষ্টি। করালি হঠাৎ পাখির হাত ধরে বললে, আয়, চলে আয় চন্দনপুর। গট গট করে সে চলে গেল। নয়নের তাতেও আনন্দ। তারপর বসলো মজলিস। বনোয়ারি বসলো থমথমে মুখ নিয়ে। বনোয়ারির এমন চেহারা অনেক দিন কেউ দেখে নাই। বনোয়ারি কথা বলতে লাগলো আস্তে আস্তে। বনোয়ারির এমন কণ্ঠস্বরও অনেক দিন কেউ শোনে নাই। শুধু তাই নয়, গোটা পাড়াটার ভাবভঙ্গি যেন আর এক রকম হয়ে গিয়েছে। এমন থমথমে অন্ধকারও যেন অনেক দিন নামে নাই। সেই সেকালের হাসুলি বাঁকের রাত্রি যেন আবার ফিরে এলো। বনোয়ারি বললে, চন্দনপুরের লাইনে যে খাটতে যাবে তার ঠাঁই কাহার পাড়ায় হবে না। পিতৃপুরুষে যা করে নাই তা করতে নাই। ৩৬ জাতের কাণ্ড। পয়সা বেশির দিকে তাকালে হবে না, সে পয়সা থাকবে না, স্বভাব মন্দ হবে। এত বড় হাসুলির মাঠে যার পেট ভরবে না তার পেট অভর, পৃথিবীর কোথাও সে পেট ভরবে না। এই মাঠে বুক দিয়ে খাট, দুহাতে খাও। মনে করো ভগবান এই কর্ম করতে হাসুলি বাঁকে জন্ম দিয়েছেন। ওই আল্লাইনের ধারে তো কেউ জন্মায় নাই। যে যাবে তার সর্বনাশ হবে, এ আমার কথা নয়, কর্তা ঠাকুরের কথা। আজই সঞ্জেতে করালির ঘরে গোল উঠবার আগে আমি পেনাম করছি, কথাটি আমার মনে হলো। কর্তা আমায় মনে পড়িয়ে দিলেন। ঠিক এই সময় আটপৌরে পাড়ার রমন এসে দাঁড়ালো, সঙ্গে আটপৌরেরা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 85 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।